আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট। কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো। নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল, বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে, অর্থাৎ 2025-26 বাজেটীয় বছরের মধ্যেই নির্বাচিত সরকার আসবে। ওয়েস্টমিনস্টার ঐতিহ্য অনুসরণকারী অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে, যা বাংলাদেশে নাই। সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট অনুমোদনের ভিন্ন পন্থা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার নীতি কাঠামোর বড় ধরনের পরিবর্তন করে না। উল্লেখযোগ্য কর সমন্বয় বা নতুন বৃহৎ আকারের আর্থিক প্রতিশ্রুতিও দেয় না। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের আমলে 27 লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে, হতদরিদ্র। এর মধ্যে 18 লক্ষ নারী। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে থাকায় প্রকৃত আয় কমেছে। দারিদ্র বৃদ্ধির পাশাপাশি ভোক্তা ব্যয়ের উপরও চাপ সৃষ্টি করেছে। দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হওয়ায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রায় সব খাতে কর্মসংস্থান কমেছে। ফলে সমাজে ভাঙন ধরেছে, দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। কৃষি উৎপাদন প্রবৃদ্ধি গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে দেশে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধির হার যথাক্রমে 1.5% এবং 0.58% হ্রাস পেয়েছে। বিবিএস এর হিসাব মতে 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগুজে প্রবৃদ্ধি। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। অপর্যাপ্ত, ত্রুটিপূর্ণ, দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হলেও সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে গেছে। আজ অবধি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিগুলো অধিকার ভিত্তিক হলো না। অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং সেটা আগামী দিনে আমাদেরকে করতে হবে। সেটা শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র 5.9%, স্বাস্থ্যে 5.3% এবং শিক্ষায় 14%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নেই। এটা শিক্ষাকে পিছিয়ে দেয় এবং আমাদের সাধারণ মানুষের
যে আমাদের যে উন্নয়নের কথা বলছি আমরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটাকে ক্ষতিগ্রস্ত করবে। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হতো। আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষা সভা, সামাজিক সমতা ও মেধাভিত্তিক সমাজ, আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষার এই সকল ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করব। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হবে, সামাজিক সমতা ও মেধাভিত্তিক সমাজ নির্মাণে সহায়ক হতো। শিক্ষার দুর্বল ফলাফল ও তরুণদের মধ্যে উচ্চশিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ না থাকার বিশাল হার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনভিত্তিক লভ্যাংশ অর্জনের পথে প্রতিবন্ধক। এসব খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ না হলে মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে অগ্রগতি সম্ভব নয়। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হয়ে যাচ্ছে। বর্তমানে দেশে বিনিয়োগ আসে 96% অভ্যন্তরীণ সঞ্চয় থেকে, সেটা দ্রুত কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়টা কমে যাচ্ছে, যার জন্য সেটা আমাদের বিনিয়োগকে যেটা এফেক্ট করবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও এ ব্যাপারে নীরব। অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাগুলোর সমাধানে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল। প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথ নকশা উপস্থাপন, অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্প কলকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। কালো টাকা সাদা করা শুধু কর ফাঁকিদের পুরস্কৃত করছে না, এটা নৈতিকভাবে একটি সরকারের জন্য, একটি দেশের জন্য, যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের, নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে, এটা একটা নীতি নৈতিকতার বিরুদ্ধে বলে আমরা মনে করি। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। যারা নিয়মিত কর দিচ্ছে তাদের সাথে একটা বৈষম্যের সৃষ্টি এবং অবিচার। কর ব্যবস্থার প্রতি আস্থা কমতে পারে। আয়কর স্রাবে কর হারের পরিবর্তন অধিকাংশ করদাতাদের উপর আরও অভিঘাত ফেলবে। কর ফাঁকি ও জালিয়াতি রোধ এবং কর জাল সম্প্রসারণ না করে ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। পণ্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, জীবনযাত্রার মান কমেছে। ভ্যাট হচ্ছে সাধারণ মানুষের উপর কর, এটা যত বাড়াবে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উপর তত বেশি চাপ পড়বে। অপ্রয়োজনীয় দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ বা সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। যে প্রকল্পগুলো আপনারা জানেন দুর্নীতিগ্রস্ত, এগুলো কিভাবে বন্ধ করবে, এগুলো কিভাবে পরিবর্তন করবে, রিভিউ করবে, এখানে কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। এসব প্রকল্পের অর্থনৈতিক ফলাফল পর্যালোচনা করা জরুরি। প্রয়োজনে রিভিউ এবং রিনেগোশিয়েটেড করা যেতে পারে। এতে ব্যয় কমিয়ে জনকল্যাণে বরাদ্দ বাড়ানো সম্ভব।